তবে আনিস ভাইকে দিয়ে শুরু করি। আনিস ভাইকে শুনে আমরা আপনাকে শুনবো, কিন্তু প্রশ্নটি একই। আনিস ভাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আমার দুটি প্রশ্ন সরাসরি। এই চুক্তি করার সময় বিএনপি এবং জামাতি ইসলামের সঙ্গে আলোচনা করা হয়েছিল কিনা, যেহেতু চুক্তিটি করা হয়েছিল মাত্র নির্বাচনের মাত্র 3 দিন আগে, এবং যদি এই চুক্তি দেশের জন্য লাভজনক না হয়, মানে অনেকেই বলছে যে এটা দেশের জন্য লাভজনক না, আপনি বলতে পারেন যে এটা লাভজনক, যদি না হয় তবে এই সরকারের তা বাতিল করা উচিত কিনা, এই প্রশ্নটারও আবার দুটি কখ আছে। কখ হচ্ছে এই চুক্তিটা যদি খারাপ হয় তাহলে তার দায় ডক্টর ইউনূসের পুরোপুরি নিতে হবে না, কিসের হবে কিনা, কিসের ভয়ে বা কাকে সন্তুষ্ট করতে এই চুক্তি তাকে করতে হয়েছিল। আমি একই প্রশ্ন ব্যারিস্টার ফুয়াদের জন্য, কিন্তু আমরা আনিস ভাইকে আগে শুনবো। জনাব আনিস আলমগীর, চুক্তিটা যে সময় হয়েছে তার পুরো কৃতিত্ব, পুরো বদনাম সবই তো ডক্টর ইউনূসকে নিতে হবে। এখন তারা যদি বলে, ইতিমধ্যে বলেছেও যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা বিএনপি এবং জামাতে ইসলামের সাথে আলাপ করেছিল তারা, বাট জামাতে ইসলাম থেকে আপত্তিও জানানো হয়েছে, না এটা করে না। এটা যেই প্রক্রিয়ায় এই চুক্তিটা আসলে যে ক্লজগুলো এখানে আছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বিএনপি এবং জামাতে ইসলাম এই ধরনের একটা একপেশে চুক্তি কখনোই মেনে নেওয়ার কথা না। কারণ এখানে বাংলাদেশের ইচ্ছা অনিচ্ছাকে জলাঞ্জলি দেওয়া হয়েছে, বাংলাদেশি কৃষকদের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে, বাংলাদেশকে একটা ইউএস পণ্যের ডাম্পিং প্লেস বানানোর চেষ্টা হয়েছে। এখানে সার্বভৌমত্ব হুমকির মুখে। আমি কার থেকে কি কিনবো, এবং আমি যদি এই একই রকম চুক্তি অন্যের সাথে করি তাহলে এই চুক্তি বাতিল করতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র, এরকম অনেক ক্লজ আছে। এবং অনেক অপ্রয়োজনীয় পণ্য বাংলাদেশের ঘাড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, বাংলাদেশ যেটার সক্ষমতাও নাই সেটাও কিনতে বলা হচ্ছে। তো সার্বিকভাবে আমি মনে করি যে এটা এমন একটা চুক্তি যেটা বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, এবং রাজনৈতিক দল হিসাবে আমি মনে করি না বিএনপি জামাত এত দেশ বিরোধী একটা রাজনৈতিক দল, বিদেশি স্বার্থে তারা এটা তাদের মানতেই হবে। এবং ইউনূস সাহেব ইলেকশনের 2 দিন আগে এটা বা 3 দিন আগে এটা স্বাক্ষর করবেন, সেটাতে তারা সম্মতি দিয়েছিল। এখন আপনার পরে ক্লজগুলোতে আসি, যে কথা আপনি বলছিলেন যে তারা এই চুক্তি বাতিল জি পারে কিনা, আমি মনে করি 100 বার পারার কথা। কারণ তাদের কাছে যদি দেশপ্রেম থাকে, তারা যদি এই দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে, এই দেশের জনগণের মানে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখাতে চায়, তাহলে এই চুক্তি বাতিল করা উচিত। আমরা এই একই ধরনের চুক্তি, একই ধরনের জিনিস আমেরিকা আমাদেরকে এর আগেও গিলাতে চেয়েছিল, কিন্তু প্রসঙ্গক্রমে আসে শেখ হাসিনার কথা। শেখ হাসিনা ক্ষমতা হারানোর আগেও বলেছিল যে আমাকে এই চুক্তি করতে বলছে, আমাকে এই স্বার্থ চাচ্ছে, অনেকগুলো কথা উনি বলেছিলেন, যেটা আমরা ওই সময় অত গুরুত্ব দেই নাই। হয়তো ক্ষমতায় যখন থাকে তাদের কথাকে সবসময় যে গুরুত্ব দিতে হবে নট নেসেসারি, আমরা সেই দৃষ্টিভঙ্গিতে বলেছি যে হয়তো আমেরিকার প্রতি ওনার বিদ্বেষের কারণে এটা বলেছে। কিন্তু আজকের প্রেক্ষাপটে আমরা আজকে 5 আগস্টের পর থেকে যে সমস্ত কার্যক্রম হচ্ছে, তাই সেগুলোতে আমরা আসলে তো প্রমাণ পাচ্ছি যে এটা আমেরিকার একটা পুতুল সরকার ছিল ডক্টর ইউনূস, এবং আমেরিকার স্বার্থে উনি এই চুক্তিটা করেছেন এবং উনার স্বার্থেই করেছেন। এবং এখনো যদি এটা বাতিল না হয় তাহলে জনগণের কাছে রাজনৈতিক দলগুলো অবশ্যই জবাবদিহি করতে হবে। আনিস ভাই, একটা কথা শুধু পরিষ্কার হয় নাই যে বিএনপি, আপনি একদম স্পষ্ট বলেছেন, কারণ আমি জামায়াতের পক্ষ থেকে এটা বলতে শুনেছি যে এই চুক্তিটার বিষয়ে তাদের আগে কোনো আলাপ হয় নাই, কিন্তু শফিক ভাই মানে গত সরকারের মুখপাত্র আমাকে গত সপ্তাহেও মানে ইন্টারভিউ থেকে বললেন যে খলিলুর রহমানের কাছে তিনি শুনেছেন যে খলিলুর রহমান এই দুইজনের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। মানে কেউ একজন নিশ্চয়ই মিথ্যা কথা বলছেন, হয় খলিলুর রহমান নয় শফিকুর রহমান, কিন্তু বিএনপি বক্তব্যটা অস্বীকার করে নাই যে তাদের সঙ্গে আলোচনা হয়েছে কিনা। কিন্তু আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বিএনপি চুক্তিটা বাতিল করছে না। বিএনপি কেন চুক্তিটা বাতিল করছে না বলে আপনার ধারণা? আমার মনে হয় একটা প্যাকেজ খলিলুর রহমানের সাথে এখানে ইনভলভ আছে। খলিলুর রহমান কেন পররাষ্ট্রমন্ত্রী হবে সেটাও তো একই কোয়েশ্চেন। রাইট। তাহলে খলিলুর রহমান কি ওই এই ধরনের কোনো গোপন আতাত করেছে কিনা যে আমি মার্কিন স্বার্থ দেখবো, মার্কিনীরা হয়তো বলেছে খলিলুর রহমানকে আপনি দেখেন, সেই ধরনের কোনো ঘটনা থাকতে পারে, ওটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আমি মনে করি যে
বিএনপি যদি আপনি যেটা বললেন যে বিএনপি বলে নাই কিছু, সেটাও মানে নজরে নেওয়ার মতো বিষয়। কারণ সংসদে এত বিষয় নিয়ে কথা হয়, এত কিছু নিয়ে আলাপ হচ্ছে, দেশের মানুষ এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছে যে চুক্তি, সেটা নিয়ে সরকারি এবং বিরোধী দল মানে কাকতালীয় ভাবে দুই দলের মুখে কষ্টে দিয়ে বসে আছে, তারা কেউ কথা বলে না। আনিস ভাই, এই পয়েন্টটা আমি একটু ব্যারিস্টার ফুয়াদকে মনে রাখতে বলবো তার আলোচনার সময়। ব্যারিস্টার ফুয়াদ, আপনি তো প্রশ্নটা জানেন, আমাদের একজন দর্শক আপনার উদ্দেশ্যে একটা প্রশ্ন করেছেন, সেটাও একটু বলে রাখি আর কি, একবারে প্যাকেজ ডিল। সেটা হচ্ছে জনাব ফুয়াদের কাছে প্রশ্ন, উনি কি আমেরিকার সাথে ইউনুসের বাণিজ্যিক চুক্তি সমর্থন করেন? যদি সমর্থন না করে থাকেন তাহলে ইউনুসকে নিয়ে উনার এখনকার ভাবনা কি? আপনি যদি এই চুক্তিটা, আপনি প্রশ্নটা শুনেছেন, আনিস ভাইয়ের বক্তব্য শুনেছেন, দর্শকের মন্তব্য শুনেছেন, আপনি যদি আমাদের একটু বলেন, কথা বলেন। ধন্যবাদ। চুক্তির সাবস্টেন্সে যাওয়ার আগে আমি আমার প্রথম অবজারভেশন হচ্ছে যে এই চুক্তিটাকে কেন্দ্র করে যেই বক্তব্য এবং ইস্যু আমাদের গণমাধ্যমে আসছে, এইটা একটা ইন্ডিয়ান ন্যারেটিভ বলে আমি মনে করি আর কি। কারণ এই চুক্তির মধ্য দিয়ে আপনার এক্সপোর্টের জায়গা থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যাদের সাথে আমাদের বাইল্যাটারাল ট্রেড আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া। এবং দেখেন, একটা চুক্তিকে বারবার বলা হচ্ছে ক্ষমতা থেকে যাওয়ার আগে 3 দিন আগে এটা করেছে। আপনারা এটা ভালোভাবে বুঝবেন যে এটার গোড়াটা কোথায়। এই বিষয়টা ট্রাম্প ক্ষমতায় আসার পরে সারা দুনিয়ার উপরে রেসিপ্রোকাল ট্যারিফ চাপায় দিয়েছে, যে তুমি আমার গুডসের উপরে যত শতাংশ ট্যারিফ দিবা, আমি তোমার গুডসের উপর অত শতাংশ ট্যারিফ দেব। দেয়ার ইজ নো ফ্রি চান্স আর কি। এবং সেটার মাধ্যমে কিন্তু সারা দুনিয়া এফেক্টেড হয়েছে। তার যে হিস্টোরিক্যাল ইউরোপিয়ান অ্যালাইজ, সাউথ আমেরিকা থেকে শুরু করে সব জায়গায়। এবং এই ট্যারিফ ওয়ারে যে নেগোসিয়েশন চলেছে, সেইটা যদি আজকে ভারতের মতো আমাদের উপরে 50% হইতো, তখন আমরা আসলে কি আর্গু করতাম, কোন পয়েন্টে আমরা থাকতাম? তো সেইখানে এই ট্যারিফের জায়গাতে আমরা 19%-এ আমাদের তখন অ্যাডমিনিস্ট্রেশন যারা ছিলেন, বাণিজ্য, ফরেন সবাই মিলে সেটা করেছেন। এবং আমরা কিন্তু সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছি যে ট্রাম্পের যে ট্রেড ওয়ার যেটা উনি চাপিয়ে দিয়েছেন সারা দুনিয়াতে, সেখানে এরকম একটা ডিল করতে পারার কারণে, কারণ এইরকম নেগোসিয়েশন এই লেভেলের ট্যারিফে নিয়ে আসতে পারছে খুব কম সংখ্যক দেশ। দ্বিতীয়ত হচ্ছে যে দেখেন আর্গুমেন্টে, দ্বিতীয় আর্গুমেন্টের দরকার, দ্বিতীয় আর্গুমেন্টের কোনো দরকার নাই। আপনি যেহেতু মনে করতেছেন চুক্তিটা ভালো এবং সেটা ইন্ডিয়ান নেগেটিভ, তাহলে তো আর বিএনপি এটা বাতিল করবে কেন? সেটা ঠিকই আছে। না, শেষ আছে, এটা বক্তব্য আছে। না, আমি এই মাঝখানে একটু প্রশ্ন করতে চাই ব্যারিস্টার ফুয়াদ আপনাকে, আপনি অনুমতি দিলে আমি একটু আপনার কাছে একটু দুইটা বিষয় একটু আমি জানতে চাইছিলাম। 1 নম্বর কথা, আপনি বলতেছেন যে বক্তব্য গণমাধ্যমে আসছে তা ইন্ডিয়ান নেগেটিভ। আমি বিনয়ের সাথে আপনার এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করি। আমি মনে করি চুক্তিটা খারাপ হয়েছে। আমি আপনাকে পয়েন্ট করে দেখিয়ে দিতে পারবো। আমি 36 পৃষ্ঠা চুক্তিটা পড়েছি, আমার কাছে মনে হচ্ছে এটা খুবই বাজে। আমিও পড়েছি, হ্যাঁ, বাজে চুক্তি হয়েছে। সেকেন্ড, ওই সময় টেরিফ 39% ছিল না, ওই সময় টেরিফ ছিল 20%। যখন চুক্তিটা হয় সে 20% থেকে নামিয়ে এটা 19% আনা হয়েছে। থার্ড, আপনি এটা রিসিপ্রোকাল টেরিফের কথা যেটা আপনি বলেছেন, এই চুক্তি হওয়ার আগেই সেই রিসিপ্রোকাল টেরিফ আসলে যুক্তরাষ্ট্রের বিচার কাঠামোতেই সেটা বন্ধ হয়ে গেছে। এবার আসি ফোর্থ কথায়, এইটার কোনো টাইম বাউন্ড ছিল যে আপনি এটা 9 তারিখে করবেন, 13 তারিখে না, বা 15 তারিখের মধ্যে করবেন, এরকম কোনো টাইম বাউন্ড কোথাও ছিল না। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা এই চুক্তিতে কি করতেছি সেইটা ওই সরকার আমাদের একটু বারের জন্য আমাদেরকে জানায় না, এটা গোপন করে রাখছে। আপনি এটাকে ইন্ডিয়ান নেগেটিভ বলতে পারেন, ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি আমাদের জেনারেশনের চেয়ে বয়সে ছোট, কিন্তু বুদ্ধিতে, উচ্চতায়, ওজনে সবকিছুতে বড়। আমি আপনাকে সিম্পল ম্যাথটা করতে বলবো যে এটাতে লাভ আমেরিকার হচ্ছে নাকি ইন্ডিয়ার কম হচ্ছে নাকি বাংলাদেশের হচ্ছে। আপনি প্লিজ অঙ্কটা করবেন আরেকটা সময়। আপনি এটা প্রথম কথা হচ্ছে, আমি তো এটা শেষ করি নাই আমার আর্গুমেন্টের জায়গাটা। দ্বিতীয় হচ্ছে যে ন্যারেটিভের বাইরে এসে যেই সাবস্ট্যান্টিভ ডিসকাশনটা দরকার ছিল আমাদের, সেই ডিসকাশনটা আমাদের গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি না। এখন দেখেন আমরা কি জিনিস করি। আনিস ভাই ডাম্পিং গ্রাউন্ড বলছেন কৃষি পণ্যের, আমরা কি ইন্ডিয়ান কৃষি পণ্যের ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হই নাই? গত 50 বছরে আমার চাল, ডাল, আলু, পেঁয়াজ যাই লাগে, আমার এই যে প্রায় $20 বিলিয়ন আমি জিনিসপত্র কিনি, আপনার বৈধ অবৈধ ব্ল্যাক মার্কেট সবকিছু মিলায়। তো সেইখানে আপনি আমেরিকার মতো একটা দেশের সাথে নেগোশিয়েট করবেন কোন জায়গাতে?
দেখেন যেই তুলাটার ব্যাপারে বলা হচ্ছে 2.5 to 3 বিলিয়ন ডলারের কটন যেটা ইন্ডিয়া থেকে আনা হতো, এটা এখন আমেরিকা থেকে আনা হবে। এটার বিনিময়ে আমেরিকা কি বলছে, সে হচ্ছে এই কটনটা ব্যবহার করে যেই পণ্য তৈরি করা হবে, বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা হবে, সেটা ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবে আমেরিকার মার্কেটে। এখন এইরকম প্রত্যেকটা জায়গাতে গিয়ে আমি যেটা ফুয়াদ, আমি খুবই দুঃখিত যে আমার মানে আপনার মতো মানে আপনি ডিউটি ফ্রি অ্যাক্সেসের কথা বলতেছেন, আপনি কি ওই তুলাটার জন্য, প্রথম কথা বাংলাদেশ তুলার জন্য ইন্ডিয়া থেকে তুলা, কিন্তু বাংলাদেশের তুলার বেশিরভাগ বাজার ছিল হচ্ছে পাকিস্তান, আজারবাইজান, মধ্য এশিয়ার দেশগুলি এবং তুরস্ক থেকে শুরু করে তুর্কমেনিস্তান পর্যন্ত অনেক জায়গা থেকে বাংলাদেশ তুলা এটা করতো। এটার চীন থেকে তুলা আমি বলি আপনার লিড টাইম এখানে অনেক গুরুত্বপূর্ণ। ভিয়েতনাম থেকে আমাদের মানে আপনি কখন তুলা আনবেন, আনতে কত সময় লাগবে, যাইতে কত সময় লাগবে, আপনি খালাস করতে কত সময় লাগবে, এই লিড টাইম ভেরি ইম্পর্টেন্ট। এবং সেইটার আসা যাওয়ার খরচ এবং সেইটার টেরিফ প্লিজ একটু গুণ করে দেখবেন। আপনি আমার কথা শোনার দরকার নেই, আপনি বিজিএমইতে যারা এই তুলা আইনা ফেব্রিক বানায়া কাপড় বানায় তাদের সাথে আপনি একটু কথা বলবেন। আমি এই যে এক এক করে আসতেছে, আপনারা মানে ইন্টারফেয়ার করতে হবে না, আমি শেষ করে ফেললে। জি, আর্ট পয়েন্ট হচ্ছে ইতিমধ্যে আমি এই ব্যাপারে বলেছি যে একটা পার্লামেন্টারি কমিটি করে দেওয়া দরকার, ক্রস পার্টি। বাংলাদেশের যে কোনো চুক্তির ব্যাপারে আমরা এর আগে আওয়ামী লীগের সময় দাবি করেছি না যে ইন্ডিয়ার সাথে করা ট্রান্সশিপমেন্ট, আদানির এগ্রিমেন্ট গুলো পাবলিক করা হোক, রিভিজিট করা হোক। আমরাও বলেছি যে এই চুক্তিটা রিভিজিট করার অপশন তো ওখানে আছে, তো সেইখানে যেখানে যেখানে আমার সেই অপশনটা রিভিজিট করবার স্পেস আছে, আমি কেন একটা ক্রস পার্টি কনসেনসাসে আসতেছি না এখানে? মানে চুক্তিটার সাবস্টেন্সে আপনি তো নেগোশিয়েট করার সুযোগ আছে। আপনি এখনই পক্ষে বিপক্ষে মানে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন একে জানাইছি কিনা ওকে জানাইছি কিনা, এটা একটা চলমান প্রসেস, 1 বছরের উপর ধরে এটা নেগোশিয়েটেড হয়েছে। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমেরিকার সাথে বহু দেশ নেগোশিয়েট করতেছে। এখন আপনি এটা বলতেই পারবেন আমেরিকার মতো একটা দেশের সাথে আমাদের নেগোশিয়েট করার ক্যাপাসিটির জায়গাতে আমরা কি আসলে খুবই আপার হ্যান্ডে থাকি? এরকম তৃতীয় বিশ্বের দেশগুলো কি সেটা করতে পারে? সেই ক্যাপাসিটি আমরা ডিসপ্লে করতে পারি নাই, হিস্টোরিক্যালি পারি নাই, শুধু এইবার না। তো এই জন্য যেটাগুলো আপনাকে বলেছি যে আমাকে ইন্টারাক্ট করার দরকার নাই, আমার যেটা আমি প্রস্তাব করেছি অলরেডি পাবলিক প্লেসে, একটা ক্রস পার্টি কমিটি করে দেন, এখনো তো স্ট্যান্ডিং কমিটি হয় নাই, যারা এটা পুরোটা রিভিজিট করুক, কোথায় কোথায় আমার দেশের স্বার্থ সংরক্ষিত হচ্ছে না। আপনার মনে থাকার কথা, ভারতের মাধ্যমে প্যারিসের প্রাইম মিনিস্টার আসছে না, শেখ হাসিনার একেবারে শেষের দিকে আমাদের উপরে কতগুলো এয়ারবাস চাপিয়ে দেয়, এরকম চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল কিনা? সেখানে দেখেন প্রতিবারই সুপার পাওয়াররা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোকে এভাবে ম্যানিপুলেট করে। এই করাটাকে আপনি কিভাবে ডিল করবেন? তারপরে ট্রাম্পের মতো একটা পাগল আছে, আপনার ম্যানিয়াক প্রেসিডেন্ট ওখানে আছে। এই জন্য আমরা বলেছি যে নিজেদের ভিতরে সাবস্ট্যান্টিভ কনভারসেশনটাকে গভর্নমেন্ট লেভেলে ডিল করা দরকার। আপনি প্রয়োজনে এটা রিভিজিট করেন, ক্রস সেকশন করে কোথায় কোথায় আমাদের এটা অ্যাড্রেস করতে হবে, কোথায় কোথায় আমরা রিজলভ করতে পারব। আপনার এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত, কিন্তু যেটা আপনি খেয়াল করেছেন কিনা যে জনাব খলিলুর রহমান যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলতেছেন যে এটা বিএনপি এবং জামায়াতের সঙ্গে আলোচনা হয়েছে। জামায়াতের নেতা স্পষ্ট বলেছেন জামায়াতের সাথে এইসব বিষয়ে কোনো আলোচনা হয় নাই। বিএনপি নেতা এই ব্যাপারে কোনো রকম কোনো কথা বলে না, কিন্তু বিএনপির পক্ষ থেকে কেন এই চুক্তিটা বাতিল করা হবে না সেটা নিয়ে অলরেডি বলা হয়ে গেছে। তাইলে যেটা পার্লামেন্টারি কমিটি, অল পার্টি পার্লামেন্টারি কমিটি বা কোনো একটা কমিশন দরকার হলে সেই চুক্তিটা, সেটার সম্ভাবনা কই থাকলো? কারণ আমরা তো ধরেই নিলাম, আমরা তো মাইনেই নিলাম যে চুক্তিটা আমাদের জন্য অনেক ভালো এবং এটা ইন্ডিয়ান ন্যারেটিভ যে চুক্তিটা খারাপ। না, একটা বিষয় হচ্ছে দেখেন, বাণিজ্য মন্ত্রী কিন্তু এই ব্যাপারে ইতিমধ্যে বলেছে যে উনার একটা ব্রিফিং দেখলাম যে এখানে যদি এমন কিছু ইস্যু থাকে যেটার ব্যাপারে আমাদের জাতীয় স্বার্থ নষ্ট হচ্ছে, সেখানে অবশ্যই আমরা এটা রিভিজিট করব এবং আমাদের কাউন্টার পার্টের সাথে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। অতএব তর্কটা বন্ধ হয়ে গেছে ব্যাপারটা তা না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের হিস্টোরিক যে পলিটিক্যাল ফেইলিওর আছে, যে দুর্বল সরকার, রাষ্ট্র, অযোগ্য ডিপ্লোম্যাট, এই কাঠামোগত নেগোসিয়েশনে আমাদের যে ফেইলিওর, এটা তো একটা সাকসেসিভ জায়গা। আপনি সাডেনলি সেই জায়গা থেকে এটা আশা করতে পারবেন না যে আমরা একটা ডক্টর মোহাম্মদ ইউনূসের 3 দিন ছিল, তো উনার তো এটা নেয়ার দরকার ছিল না, উনি তো আর পলিটিক্স করবেন না, উনি আর পরে থাকবেন না। যদি পার্টিগুলোকে জানায় থাকে তাহলে সমস্যা কোথায়? বিষয় হলো যে পার্টিগুলোকে জানায় নাই তো, জামাত ইসলামী বলছে যে তাকে জানানো হয় নাই।
না, বিএনপি তো এই ব্যাপারে এখন পর্যন্ত কিছু বলে নাই, বিএনপি তাকে জানাই নাই। বিএনপিকে জানাই যদি শুধু করে সেটা আরো আপত্তিকর। তার মানে সরকারে আসার আগে সরকারের সাথে ইউনূস সাহেবের একটা ডিল ছিল। না, ওয়েল, এই ব্যাপারে তো আপনি অনেক আলোচনা করতে পারবেন যে বিএনপির সাথে লন্ডন মিটিং আগে ডিল হয়েছে কিনা। বিরোধী দল এই ব্যাপারগুলোতে বারবার জামায়াতের সাথে আলোচনা না করে, জামাতের সাথে আলোচনা না করে শুধু বিএনপির সাথে আলোচনা করলাম যে 3 দিন পরে আমি একটা সই স্বাক্ষর করতে চাচ্ছি, এটা আপনারা ভালো কিনা বলেন। তো আপনি মানে এটার জন্য ডক্টর ইউনূস সরকারকে দায় দিবেন না? না, দায়ের থেকে বড় জিনিস হচ্ছে যে যদি মানে এটা কিন্তু সাকসেসিভলি বিভিন্ন দেশে এই প্র্যাকটিসটা আছে। আপনি দেখবেন প্রেসিডেন্ট ইলেক্ট যখন হয়ে যায়, আমি একটা উদাহরণ দেখি নাই 3 দিন পরে সরকার পরিবর্তন হবে আর এই সাকসেসিভ এরকম চুক্তি করতে, একটা উদাহরণ নাই। সিরিয়াসলি আমি 3 দিন পরের বিষয় না, সিরিয়াসলি আমি 3 দিন খুঁজছি আর পরের পাই বিষয় না। না খালিদ ভাই, জি খালিদ ভাই, এটা 3 দিন পরের বিষয় না, এটা একটা চলমান প্রসেস ছিল। আমি জিজ্ঞেস করছি, আমি এদেরকেও জিজ্ঞেস করছি, ওদেরকেও জিজ্ঞেস সময় করছি। দিয়ে নেগোসিয়েশন হয়েছে। হ্যাঁ, ওটা কোনো টাইম বাউন্ড ছিল না যে 9 তারিখে এটা স্বাক্ষর করতে হবে, কোনো টাইম বাউন্ড ছিল না এটাতে। না, সেটা ঠিক আছে, বাট বলতেছি আর আলোচনাটা তো আপনার চলমান ছিল, এমনটা না যে এটা মানে ওই আগের দিন করে পরের দিন 24 ঘন্টার ভিতরে করে ফেলেছে, ব্যাপারটা তা না। এখন এই ব্যাপারে যেহেতু যারা এটার সাথে ইনভলভ ছিলেন তারা এখন বর্তমান সরকারের অংশ, তারা সিম্পলি জনগণের কাছে একটা অ্যাকাউন্টেবল ট্রান্সপারেন্ট পজিশন বললেই হয়। ওকে, যে এটা কি হয়েছে, আমার মনে হয় যে এটা আমরা আশা করতে পারি যে আপনি একটা অ্যাকাউন্টেবল ট্রান্সপারেন্ট পজিশন নেন, সেটা আমাদের আশা। কিন্তু এবার আমি দ্বিতীয় প্রসঙ্গে যাই। দ্বিতীয় প্রসঙ্গের মধ্যে থেকেও আমরা আসলে আপনাদের খালেদ আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই। আনিস ভাই খুব সংক্ষেপে যদি বলেন, আমাদের অনেকগুলি প্রসঙ্গ, দুইজনে যে আলাপ শুনলাম, আমার মনে হচ্ছে এটা একটা ইন্ডিয়া লাভবান হবে, এটা একটা মানে এটা একটা মিথ্যাচার কমপ্লিটলি। আমি আমার একটা পণ্য কিনবো, যেখান থেকে আমি সস্তা পাবো সেখানেই যাব। বাংলাদেশ থেকে ক্যারিং চার্জ কম, ইন্ডিয়া থেকে কেনা, ইন্ডিয়া আমাদের খুব প্রয়োজনে তাড়াতাড়ি আমি আনতে পারি। সো এখানে ইন্ডিয়া রাষ্ট্র কোথা থেকে না, কিন্তু জনাব আনিস ভাই আমি একটা কথা বলতে বাধ্য, আমরা কিন্তু গত আওয়ামী লীগ সরকারের সময় 15 বছরে এমন অনেক সিদ্ধান্ত নিতে দেখেছি যেটা আসলে আমাদের সুবিধার জন্য না, যেটা ইন্ডিয়ার সুবিধার জন্য বেশি হয়েছে হতে পারে। কিন্তু আমি বলছি যে এই তৈরি পোশাক খাতে আমি অনেক উদাহরণ দিতে পারি। আমি ওইটাতে দ্বিমত করছি না, কিন্তু আমি বলছি যে আমি এখন কোনো চুক্তি নাই মনে করো, হ্যাঁ, এই অবস্থা আমার যেখান থেকে সুবিধা হবে আমি সেখান থেকে নেব। আমি পাম অয়েল কেন মালয়েশিয়া থেকে না এনে আমেরিকা থেকে নেব? কোন যুক্তিতে? আমার বোয়িং কেন কিনতে হবে? আমার তো এর বিকল্প থাকতে পারে, আমি অন্য দামে অন্য থেকে কিনতে পারি। ইন্ডিয়ার প্রসঙ্গটা আসতেছে আনিস ভাই, ইন্ডিয়ার প্রসঙ্গটা আসতেছে যে আমাদের অভিজ্ঞতা বলে যে ইন্ডিয়া আমাদের সাথে এরকম অনেক বাণিজ্য চুক্তি করেছে। আচ্ছা, ইন্ডিয়া প্রসঙ্গ গেল, এখন আমি বলছি আরেকটা কথা হচ্ছে যে আলাপ এটা একটা বলছে, এটা একটা চলমান প্রক্রিয়া। উনি 3 দিনের আগে এই জন্য কেন, কিসের চলমান প্রক্রিয়া? উনি কি নির্বাচিত সরকার? 2 দিন পরে একটা নির্বাচিত সরকার আসতেছে, সেটা তো তার বিষয়। আর উনি যদি একটা নির্বাচিত সরকার থাকতেন তাহলে সেটা একটা বিষয় ছিল। কিন্তু আনিস ভাই উনি কি আরেকটা নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে যাচ্ছেন, তাহলে তার কেন 3 দিন আগে এটা করার গরজ পড়ে গেল? আরেকটা বিষয় আমি এখানে বলছেন যে 2টা রাজনৈতিক দলের সাথে কথা বলেছে, 2টা রাজনৈতিক দল কি দেশ চালায়? এখানে অন্য কেউ নাই। না আনিস ভাই, 2টা রাজনৈতিক দলের সাথে কেন কথা বলতে? আরো তো রাজনৈতিক দল আছে তো। আনিস ভাই, উনারা যদি মনে করেন যে বিএনপি বা যত বাস্তবতাতেই হোক বিএনপি বা জামায়াত দুইজনের একজনই তো সরকার গঠন করার কথা, উনারা যদি একটা চলমান প্রক্রিয়ার মধ্যে 2টি রাজনৈতিক দলের সাথে কথা বলে থাকে, হোয়াট এলস দে কুড ডু? একটা টেবিলে তারা বসে আছে এবং তারা জানে না। আমি ব্যারিস্টার ফুয়াদের কথার সাথে একমত যে জনাব ডোনাল্ড ট্রাম্প, যার সেনেটি নিয়ে এই পৃথিবীর সবার সন্দেহ আছে, সে কখন কি করবে, তখন ওদের কাজ কি? ওরা কি চুক্তিটাকে ওইখানে বলবে যে ভাই এই চুক্তি যেমন আছে তেমন আছে, আমি চলে গেলাম, নাকি ও 2টা পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করে চুক্তিটাকে আগায় নিয়ে যাবে? কি করবে সে? না, ও বলবে আমার নির্বাচিত সরকার আসলে দেব, সারা ওয়ার্ল্ড আমার নির্বাচিত সরকারের জন্য ওয়েট করছে। কিন্তু ও যদি পলিটিক্যাল পার্টির সাথে কথা বলে থাকে আনিস ভাই, তাইলে তো আমি ওর কোনো দোষ দেখি না। ও যদি পলিটিক্যাল পার্টিগুলির সাথে কথা বলে থাকে, এখন প্রশ্ন হচ্ছে না সেটাতে আমি দোষ দেখছি না, কিন্তু তারপরও জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ওয়েট করা উচিত ছিল। এইটা আপনার একটা দৃষ্টিভঙ্গি, আমিও আপনার দৃষ্টিভঙ্গির সাথে একমত, কিন্তু প্রশ্নটা থাকবেই। আমার কাছে মনে হয় ব্যারিস্টার ফুয়াদ ইজ এ ভ্যালিড পয়েন্ট যে ও এইটার মধ্যে থেকে এটা বাইর করে এটা যাইতো কিনা। হাওয়েভার আমি কি এখন নেক্সট প্রসঙ্গে যাই আনিস ভাই? আচ্ছা, আমার নেক্সট প্রসঙ্গটার মধ্যে থেকে আপনার অনুমতি নিয়ে আমি এটা ব্যারিস্টার ফুয়াদকে দিয়ে শুরু করি, আপনি এইটার পরে এটা আপনি বললেন। ব্যারিস্টার ফুয়াদ, ঢাকা ভার্সিটিতে একটা ফটোকার্ডকে কেন্দ্র করে 2জন ডাকসু সদস্যকে আমরা মানে আমি এই শব্দগুলি বলতে চাই না, কিন্তু আসলে মার খেতেই দেখছি। সোজা হিসাব আমি ভিডিওতে দেখছি যে ওরা
এই বিষয়টা আপনি সমর্থন করেন কিনা? এই প্রসঙ্গটা আসতেছে হচ্ছে এরকম যে এর আগেও মানে আমি যখনই এটা নিয়ে কথা বলতে যাই তখনও বলে এর আগে তো হয়েছে, তখন কিছু বলো না কেন? আনিস ভাই এখানে বসে আছে, যিনি একরকম এটার শিকার ডিজিটাল বা অনলাইনে, উনি উনার মতো করে বলবেন। আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই যে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন ব্যারিস্টার ফুয়াদ? আমরা আনিস ভাইকে পরে শুনবো। একটা বিষয় হলো যে এই ধরনের ঘটনা তো বাংলাদেশে এই প্রথমবার হয় নাই। এইটা বহু বছর থেকে, দশকের পর দশক থেকে আপনার আমার রাষ্ট্রীয় বিচারহীনতার যে কালচার গড়ে উঠেছে, কোনো বিষয় কি সিরিয়াসলি না নেওয়া, কোনো অন্যায় কি ফৌজদারি আকারে সিরিয়াসলি না নেওয়া, এবং না নিতে নিতে যেটা হয়েছে যে সমাজের ভিতরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপরে যে আস্থার জায়গা থাকার কথা ছিল সেইটা কমপ্লিটলি ব্রেকডাউন করেছে। এবং এই ব্রেকডাউনের জায়গা থেকেই কিন্তু আপনার মানুষের আইন হাতে তুলে নেওয়া, নগদ বিচার করা, ইমিডিয়েটলি রেজাল্ট ওরিয়েন্টেড জায়গায় চলে যাওয়া, রেভেঞ্জে চলে যাওয়া, প্রতিশোধে চলে যাওয়া, সেই কাজগুলো চলছে। এর সাথে আবার একটা এলিমেন্ট যোগ হয়েছে, সেটা হচ্ছে আমাদের সহিংস ছাত্র রাজনীতি, যে কেউ কাউকে স্পেস না দেওয়া, পলিটিক্যাল স্যানিটি মেনটেন করার যে জায়গাটা আছে। এবং এটা একটা ধারাবাহিক ঘটনাগুলো ঘটেছে, অনেকগুলো ঘটনা আপনি দেখেছেন গত 1-2 সপ্তাহে চিটাগং সিটি কলেজের সশস্ত্র মারামারি, এরপরে পাবনা, কুমিল্লা, রাজশাহী, বিভিন্ন জায়গার ফলো আপ যে টেন্স সিচুয়েশন গুলো আমরা দেখেছি। আমি যেটা এর আগে ইতিমধ্যে বলেছি সেটা হচ্ছে আমাদের টোটাল ছাত্র রাজনীতির একটা নতুন বন্দোবস্ত দরকার। এটা খুব মাইক্রো একটা ইনসিডেন্ট, এটা একটা ম্যাক্রো সলিউশনে যাইতে হবে। আদারওয়াইজ যেটা হবে, এই ধরনের ছাত্র সংঘর্ষ, ছাত্র সংগঠনের বিরুদ্ধে টেনশন, একজন আরেকজনকে মারধর করা সুবিধা মতো, এবং সেই শক্তির মহড়া দিয়ে রাজনীতি করবার যে সংস্কৃতি, সেখান থেকে বের হয়ে আসা দরকার। আমি নীতিগতভাবে মনে করি বাংলাদেশের কোনো ক্যাম্পাসে রাজনৈতিক ছাত্র সংগঠন থাকা উচিত না। শিক্ষক সংগঠন, কর্মকর্তা কর্মচারী সংগঠন, বিশ্ববিদ্যালয় লেখাপড়ার জায়গা, এখানে লেখাপড়া হওয়া উচিত সিরিয়াসলি। তাহলে অল্টারনেটিভ প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের আপনার পলিটিক্যাল কনসিয়াসনেস ডেভেলপ করবে কিভাবে? সেটা হচ্ছে দুইটা মাধ্যম আছে, যেটা আমরা যারা লম্বা সময় বাইরে থেকেছি আমরা দেখেছি। সেটা হচ্ছে ছাত্র সংসদের মাধ্যমে, নির্বাচিত ছাত্র সংসদ, এবং দ্বিতীয়ত হচ্ছে টিএসসি কেন্দ্রিক এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিস গুলো থাকে সেগুলোর মধ্য দিয়ে এই পলিটিক্যাল কনসিয়াসনেস ডেভেলপ করে। এই ম্যাক্রো সলিউশন নিয়ে যদি আমরা কাজ করতে না পারি, যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার সবার মধ্যে ছাত্র রাজনীতি বিষয়ে, তাহলে হচ্ছে সিম্পলি এই ঘটনা, তারপরে চিটাগং এর মারামারি অথবা কুমিল্লা পাবনার মারামারি, এগুলো বিচ্ছিন্ন আকারে আমরা আলাপ করে এটা সমাধানে যেতে পারবো না। ওকে ব্যারিস্টার ফুয়াদ, আমার দুইটা বিষয় আপনার কাছ থেকে একটু জানার ইচ্ছা। একটা হচ্ছে যে আপনি বলতেছেন যে যেহেতু রাষ্ট্রে বিচার না পাওয়ার একটা সংস্কৃতি, বিচার না করার একটা সংস্কৃতি চালু হয়েছে, সেই ব্রেকডাউনের জায়গা থেকে আইন হাতে তুলে নেওয়া হয়েছে। আমার আমি এই ধরনের কথা আপনাকে বহুবার বলতে শুনেছি, আসলে আপনার মতের এই জায়গায় আপনি আসলে খুবই কনসিস্টেন্ট আছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই আইন হাতে তুলে নিয়ে কি বিচার প্রক্রিয়ার উপর আস্থা ফিরিয়ে আনা সম্ভব? এক। দুই, আমরা কিন্তু বিচার হয় না বইলা বা বিচার বড়লোকের হাতে বা আওয়ামী লীগের হাতে চলে গেছে বইলা আমরা এরকম করতেছি, ব্যাপারটা এরকম না। আমি আপনাকে অসংখ্য উদাহরণ দিতে পারবো যে ব্রিটিশ আমল থেকে আমরা চোরকে যদি পাকড়াও করতে পারি, তাকে গাছের সঙ্গে বেঁধে তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতে দ্বিধা করি নাই। আমরা বিভিন্ন অঞ্চলে খেজুর কাটা দিয়ে চোখ তুলে ফেলার শাস্তি খুব উৎসব করে দিয়েছি। সুতরাং এটা আমাদের মধ্যে ছিল, এবং আমরা যখন বলি যে বিচারহীনতার কারণে এটা হচ্ছে, তখন ওইটাকেই আরো বেশি জাস্টিফাই করা হয় কিনা, যেটাকে আমি মব বলছি। এখন একটা বিষয় হচ্ছে যে প্রিন্সিপালি তো আপনার সাথে দ্বিমত করছি না। হিস্টোরিক্যালি এই ঘটনা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। সাপ যেভাবে মারে, চোর ডাকাত পিটায় মারতে দেখছি আমরা ছোটবেলায়, এবং আমরা উৎসব করে, আমার নিজে মনে আছে স্কুল থেকে ওই ডাকাত পিটায় মারছে, ওই বাড়িতে দেখতে যাইতাম যে ডাকাতটাকে কিভাবে মারছে আর কি। এবং এইটাকে আপনার ট্রমা আকারে মনে হচ্ছে আমার, আমরা উই অ্যাজ এ নেশন আর সিরিয়াস ট্রমার মধ্যে আছি। এবং আপনি তো লম্বা সময় বাইরে থাকতেছেন, আমরাও যখন লম্বা সময় বাইরে ছিলাম, দেশে আসলে মনে হইতো যে সমাজটা অসুস্থ, প্রত্যেকটা মানুষের কথা বেঁকে অযৌক্তিক মনে হইতো যে লিভ ইন এ ডিফারেন্ট ওয়ার্ল্ড, তাদের ভিতরে রেশনাল জায়গা, কনভারসেশনের স্পেস খুব কম। তো এই ট্রমাটা আমাদেরকে খুব হন্ট করতেছে, পুরো জাতিকে, প্রত্যেকটা সেক্টরকে।
এবং এটার কোনো কাটপেস সলিউশন নাই। এটার সলিউশন হচ্ছে অধিকতর গণতন্ত্র, অধিকতর আইন চর্চা করা, অধিকতর আইনের শাসনের এবং জন্য শূন্য লড়াই করা। আইন নিজের হাতে তুলে নেওয়া। একদম। এবং একটা জায়গাতে এসে এটা সেটেল ডাউন করতে হবে পলিটিক্যাল কালচারের জায়গাতে। এছাড়া কোনো আপনি সব টাইম আলোচনা করতে পারবো ও দায়ী না সে দায়ী, ও করছে না সে করছে, ছাত্রলীগ বানায় চাপায় দিছে, মারামারি লাগাইছে, মানে এগুলো খুবই মানে নিটিগ্রিটি কনভারসেশন আর কি। মানে আপনি যদি একটা ম্যাক্রো রেজলিউশনে যেতে চান, এবং আমি ইতিমধ্যে আহ্বান করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে, বিরোধী দল যারা সংসদে আছেন এবং বাইরে ক্রিয়াশীল রাজনৈতিক দল সবাইকে আপনি চায়ের জন্য ডাকেন, কনভারসেশনের একটা প্রোটোকল তৈরি করেন যে আমরা কতটুকু পর্যন্ত কথা বলবো না। দেখেন খালেদ ভাই, আপনি তো চেনেন যে আমি হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে তো খুব স্ট্রংলি কথা বলেছি, কিন্তু আপনি কি কোনোদিন আমি হাসিনাকে একটা স্ল্যাং বলেছি, একটা গালি দিয়েছি বলতে পারবেন? কোনোদিন বলি নাই। কারণ আমি তার পলিসি, তার গভর্নেন্স নিয়ে সমালোচনা করছি। এইখানে আমার একটা প্রশ্ন আছে, যারা হাসিনাকে নিয়ে স্ল্যাং বলেছে তাদের ব্যাপারে আপনার মানে দৃষ্টিভঙ্গি কেমন ছিল? যেমন সমালোচনা করেছি, আমি বলি না বলে আমার এটা অনেক বড় অপরাধ হয়ে গেছিল, বা আমি কারণে এই স্ল্যাং বলি না, মানে হ্যাঁ ওইটা আমার পজিশন কনসিস্টেন্ট, যে ওইটা আমি কোনো সময় কন্ডোন করি নাই। কারণ আমার পজিশন হচ্ছে গভর্নেন্স ইস্যুতে শাসন করছে ব্যাডলি, এটা সমালোচনা করতে হবে। এবং আপনার এটা মনে থাকার কথা, আপনার সাথেও বলেছি, তারেক রহমান আপনি দেখবেন যে ওই যে যুব দলের একটা ছেলে পাথর দিয়ে একটা ছেলেকে মেরে ফেললো পুরান ঢাকায়, তারপরে ক্যাম্পাস গুলোতে দেখবেন তারেক রহমানকে নিয়ে কি ধরনের বাজে স্লোগান দেওয়া হয়েছে, 1 2 3 4 হাবিজাবি এগুলো বলেছে। তখনও কিন্তু কনসিস্টেন্টলি আমি এটা সমালোচনা করেছি যে বিএনপির বক্তব্যের সমালোচনা করেন, তারেক রহমানের পলিসির সমালোচনা করেন, কিন্তু ব্যক্তিগতভাবে স্ল্যাং বলা খুবই চমৎকার কনসিস্টেন্ট পজিশন আমার মনে হয় যে ব্যারিস্টার ফুয়াদ খুবই চমৎকার বলেছেন। আমরা একটু জনাব আনিস আলমগীর থেকে শুনি। জনাব আনিস আলমগীর, আইন নিজের হাতে তুলে নেওয়া বরং মানে এর কারণ হচ্ছে যে যেহেতু আমরা একটা বিচারহীনতার দেশে বা বিচারহীনতার সময় দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের এখন আসলে এটা থেকে ফিরে আসা প্রয়োজন। আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাই। আমরা শুধু বিচারহীনতার জন্য আইন হাতে তুলে নিচ্ছি তা না, আমি কিন্তু এটা স্বীকার করি না। আমি মনে করি যে আমরা আমাদের ক্ষমতা প্রদর্শনের জন্য আইন নিজের হাতে তুলে নিচ্ছি। আমরা যখন ডক্টর ইউনূসের শাসন আমলে সারা দেশে মব হচ্ছিল, তখন কি বিচারহীনতার জন্য তারা এগুলো তুলে নিয়েছিল? তারা অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন তাদের সংঘবদ্ধ শক্তি প্রদর্শনের জন্য তারা এটা করেছে, এবং যা ইচ্ছা তা করেছে। এখন স্বীকার করছে তারা অনেকেই, আমরা টিচারকে পাত্তা দিই নাই, আমরা মন্ত্রীকে আটক করেছি, আমরা অমুককে ধরেছি, তমুককে পুলিশে দিয়েছি। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে তাদের ক্ষমতা প্রদর্শনকে তারা এখানে গুরুত্ব দিয়েছে। যেই প্রসঙ্গগুলো আপনি তুলছেন, ঢাকা ইউনিভার্সিটির যেটা হলো, একজন সুস্থ বিবেকবান মানুষ হিসাবে কেউ তো এটা সাপোর্ট করতে পারে না যে কেউ থানাতে গেল, থানাতে গিয়ে তাকে পিটাবে, এটা তো কোনোভাবেই হতে পারে না। কিন্তু সেই থানাতেই আপনি যদি কিছুদিন আগে খেয়াল করেন, আজকে 50 দিন হলো একটা মেয়ে, ইমি নামে একটা মেয়ে, সেই থানার সামনে সে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাজিয়েছিল। সেজন্য তাকে কিন্তু যে 2 জন ব্যক্তিকে মার দেওয়া হলো, সেই 2 ব্যক্তি কিন্তু মব করেছিল এবং তাকে তুলে দিয়েছিল। এবং এই 2 ব্যক্তি, যদি আপনি এদের ইতিহাস যদি দেখেন, তাহলে দেখেন একজন শিক্ষককে পিটাচ্ছে, শিক্ষককে দৌড়াচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। আপনি দেখেছেন সেই ভিডিওগুলো, আমি বিস্তারিত আর প্রয়োজন নাই মনে হয়। যে সাহিত্য সম্পাদক এখানে মায়ের খেলো, সেও একই কায়দায় একই কাণ্ডকৃত্য বিভিন্ন সময় বলেছে এবং অশ্লীল ভাষায় অন্যদেরকে আক্রমণ করেছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমি জানতামই না, আমি তো জেলে ছিলাম, কে কি আমার বিরুদ্ধে কি করেছে। ভেরি রিসেন্টলি আমাকে অনেকে আমার ফেসবুক প্রোফাইলের কমেন্টে এসে বলছিল যে এই সাহিত্য সম্পাদক বলেছিল আনিস আলমগীরকে, যদি আমাকে যখন পুলিশ আটক করলো, তখন আনিস আলমগীরকে, যে রাতে আমাকে আটক করেছিল সে রাতে নাকি ও দিয়েছে, আনিস আলমগীরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমাকে কুপিয়ে মারবে সে নিজে। এরা হচ্ছে যে এই লেভেলের। আনিস ভাই, একটা ছোট জিজ্ঞাসা, আপনি যেগুলি কথা বললেন এগুলি কি ফৌজদারি অপরাধ না বাংলাদেশের আইনে? কোনটা বলেন তো আমাকে? এই যে মানে কাউকে থানার সামনে ভাষণ বাজানোর জন্য তাকে ধরে জেলে দিয়ে দেওয়া, তার জায়গা থেকে মানে তাকে বা কাউকে এরকম হুমকি দেওয়া, যে এগুলি ফৌজদারি অপরাধ? অবশ্যই ফৌজদারি। আমরা তো এগুলি যদি ফৌজদারি অপরাধ হয়, তাহলে বর্তমানে তো একটা সরকার থাকার কথা, মানে এদের বিরুদ্ধে মামলা বা এটাকে একটা আইনি কাঠামোতে এটা পর্যালোচনা করার সুযোগ আমরা কেন পাই না?
মানে কেন? এটাই তো বলছি, জি। আমার কাছে যখন শক্তি থাকে হ্যাঁ। তখন আমি মনে করি যে এই ফৌজদারি আদালতে আমি যাব কেন, আমি তো এখনই অ্যাকশন নিতে পারি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন খালেদ মহিউদ্দিনের একটি ভিডিও। খালেদ মহিউদ্দিনের টকশোতে বরাবর নতুন নতুন অতিথি আনে এবং রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক কর্মী, বিভিন্ন দলের কর্মী সেটা জামাত হতে পারে, বিএনপি হতে পারে, এনসিপি হতে পারে, আওয়ামী লীগের কর্মীদের সাথেও আগে বহুতবার উনি বড় বড় টকশো করেছেন এবং সেই টকশোগুলি খুবই জনপ্রিয়তা পেয়েছেন। প্রিয় দর্শক, বর্তমানে জানি না কেন খালেদ মহিউদ্দিনের অডিয়েন্সরা কেন খালেদ মহিউদ্দিনের ভিডিওগুলি পছন্দ করতেছেন না, নাকি তাকে দেখতে চাইতেছেন না। আসলে সেই বিষয়টি যদি আপনারা একটু বুঝিয়ে বলতেন তাহলে আমাদের ক্ষেত্রে খুবই ভালো হতো, আমরা আসলে বুঝতে পারতাম। কারণ খালেদ মহিউদ্দিন ভাইয়ের ভিডিওতে আগে যে পরিমাণ ভিউজ হতো, যে পরিমাণ মানুষ দেখতো, কিন্তু এখন কিন্তু সেই পরিমাণ মানুষ দেখে না বর্তমানে। এবং কেন দেখে না আমি সেই যুক্তি খুঁজে পাই না। হয়তোবা মানুষ তাকে পছন্দ করা বাদ দিয়ে দিয়েছে, সেই কারণেই হয়তোবা দেখে না। প্রিয় দর্শক, খালেদ মহিউদ্দিনের ভিডিও যারা এখন বর্তমানে দেখেন বা আপনি এতক্ষণ দেখে আসলেন, তো আপনার কাছে আসলে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আমি বরাবরের মতোই বলি, যদি রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক চিত্র, রাজনৈতিক নিয়মকানুন যদি বদলাতে হয় এবং সুষ্ঠু এবং সুশৃঙ্খল একটি রাজনৈতিক পরিবেশ যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদেরকেই কাজ করতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সুশৃঙ্খল সুস্থ রাজনীতি রেখে যাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আসলে রেখে যাওয়া উচিত আমাদের জন্য। তো আমরা যদি পরবর্তী প্রজন্মের জন্য একটি সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে চাই, তাহলে আমাদেরকে কাজ করতে হবে। যেমন তার প্রথম ধাপ হচ্ছে আমাদেরকে একটি সৎ নেতা খুঁজে বের করতে হবে এবং এমন মানুষকে আমাদেরকে আসলে সাপোর্ট দিতে হবে, এমন মানুষকে আমাদেরকে ভোট দিতে হবে যাতে সে মানুষটি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ায়, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ায় এবং মামলা বাণিজ্য যেন না করে, সবাইকে মিলেমিশে রাখতে পারে এবং সমাজে যদি কোনো অনৈতিক ঘটনা ঘটে, কোনো অপরাধীরা যদি অপরাধ করে, তাহলে সে কঠিন পদক্ষেপ নেবে এবং চোর, নেশাখোর এবং যারা মাদক দ্রব্য সেবন করে এবং মাদক দ্রব্য বিক্রি করে, তো সেই সব লোকেদের যদি যারা স্টেপ নিতে পারবে তাদের বিরুদ্ধে, তাদেরকে যারা দমন করার মতো ক্ষমতা রাখে, তাদের সাথে মিলে খায় না এমন লোক না, তাদেরকে দমন করবে এরকম লোককে সমাজে খুঁজে বের করে তাকেই দায়িত্বটা দিতে হবে এই সমাজের। তো সে যেই দলের হোক না কেন, যদি এরকম কোনো ব্যক্তি থাকে তাহলে অবশ্যই তাকে সমর্থন করা উচিত। প্রিয় দর্শক, যাই হোক, এবং অসৎ উদ্দেশ্য নিয়ে যারা রাজনীতি করতে আসে তাদের কাছ থেকে দূরে থাকে এবং তাদেরকে যদি আপনি সাপোর্ট করা বাদ দিয়ে দেন, তাহলে দেখবেন তারা দুর্বল হয়ে পড়বে এবং তারা আস্তে আস্তে এসব পথ থেকে সরে যাবে। তো যাই হোক প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।